অফিস থেকে বাড়ি ফিরতেই দেখলাম মৈথিলি মুখ গোমড়া করে বসে আছে। কারণটা যে ঠিক কি হতে পারে সেটাই আন্দাজ করতে পারলাম না। কিছু কি ভুলে গেছি? আজ কি আমাদের বিবাহবার্ষিকী? না, তা তো নয়। মৈথিলির জন্মদিনও তো আগামী মাসে। তাহলে ব্যাপারটা কি? আমি ওর কাছে গিয়ে মিনমিন করে বললাম, কি হয়েছে মৈথিলি? মন খারাপ? মৈথিলি কিছু না বলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। আমি ওর পাশে বসে বললাম, আহা, রাগ করছো কেন? কি হয়েছে সেটা না বললে আমি বুঝবো কি করে বলো তো? বলোই না কি হয়েছে। এক কথা আর কতবার বলা যায়? আচ্ছা, এতক্ষণে বুঝলাম আসল ব্যাপারটা। মৈথিলি, কেন এক বিষয় নিয়ে বারবার জেদ করো বলো তো? যাবার মতন আরও তো কত জায়গা রয়েছে। দীঘা, পুরী, দার্জিলিং, গ্যাংটক। কোথায় যেতে চাও বলো, আমি নিয়ে যাচ্ছি। তা না, ওই ধ্যারে আদিনাথপুরে গিয়ে তুমি কি করবে বলো দেখি? যাকে তুমি ধ্যারধেরে বলে ছোট করছো, ওই আদিনাথপুর তোমার জন্মভূমি। সেটা মনে রেখো। নিজের জন্মস্থানকে সম্মান করতে শেখো। তোমার কথা ঠিক মৈথিলি, কিন্তু ওই আদিনাথপুরকে সম্মান করা তো দূরের কথা, ওই গ্রামের নাম মুখে আনতেও আমার ঘেন্না করে। আর সেই কারণটাই তুমি জানতে চাই, কেন তোমার এত রাগ ওই গ্রামের প্রতি? কি এমন অতীত আছে সেখানে তোমার, যা আমি তোমার স্ত্রী হয়ে জানতে পারি না? মৈথিলি, প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু একান্ত গোপন অধ্যায় থাকে, যা শুধুমাত্র তার নিজেরই হয়। সেই সব জানতে নেই। আমি তো তোমার কোনো ইতিহাস, কোনো অতীত কোনোদিনও জানতে চাইনি। তুমি আমার বর্তমান, ঠিক তেমনই তুমিও আমার বর্তমানকে নিয়েই সুখী হও মৈথিলি। আমার অতীত নিয়ে বেশি মাথা ঘামাতে যেও না। সেদিন রাতে বাড়িতে কিছুই রান্নাবান্না হলো না, খাওয়াও হলো না কিছু। আষাঢ়ের মেঘের মতন ওর এই গুমোট ভাব আমার একদম সহ্য হয় না। ও অনেকদিন ধরেই আদিনাথপুরে যাওয়ার জেদ করছে। আমি এটা ওটা বলে কাটিয়ে দিয়েছি এতদিন, কিন্তু আর বোধহয় তা হবে না। এইবার বোধহয় যেতেই হবে ওই অভিশপ্ত গ্রামে। শান্ত গলায় বললাম, আচ্ছা বেশ, তুমি যখন কোনো কথাই শুনবে না, তাহলে চলো, কালই আমরা যাব আদিনাথপুরে। মানুষের জীবনে একটা অতীত থাকে, তা আমি জানি। সে ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। তোমার অতীত আমি জানতে চাইনি। আমি শুধু তোমার জন্মভিটাটা একবার দেখতে চাই। আমার শ্বশুর বাড়ি, যে বাড়িতে আমার স্বামী বড় হয়েছে, সেই বাড়িটা একবার নিজের চোখে দেখতে চাই। এই চাওয়াটুকু কি অপরাধ? আচ্ছা বেশ, বললাম তো, কালকেই যাচ্ছি আমরা। পরদিন সকালবেলায় বেরিয়ে পড়লাম আদিনাথপুরের উদ্দেশ্যে। হাবড়া থেকে ট্রেন ধরে যেতে হবে মাঝের গ্রাম, সেখান থেকে বাস ধরে আদিনাথপুর, বাস থেকে নেমে আবার টোটো। আজ রবিবার, তাই ট্রেনে ভিড় খুব একটা নেই বললেই চলে। সোম থেকে শনি অফিস যাত্রীদের চাপে ট্রেনে পা রাখাই মুশকিল হয়ে যায়। মৈথিলীকে আজ বেশ খুশি খুশি লাগছে। ট্রেন থেকে নেমে বাস এবং বাস থেকে নেমে টোটো ধরে আদিনাথপুর গ্রামের ভেতর দিয়ে চলেছি। ছায়ার মতন সুন্দর গ্রাম আদিনাথপুর। এই গ্রাম আমার জন্মভিটে। শুধু ওই একটা ঘটনা যদি না ঘটত, তাহলে এই গ্রাম আমার মনেই থেকে যেত। আমি কোনোদিনও এই গ্রাম ছাড়বার কথা ভাবতাম না। আজ 8 বছর পরে গ্রামে ঢুকছি। গ্রামের বাতাসে সেই যে এক চেনা চিরপরিচিত মিষ্টি গন্ধ, তা যেন আগের মতোই রয়ে গেছে। মানুষজন কতটা বদলেছে, বা আদৌ বদলেছে কিনা কে জানে। টোটোটা একটা পরিত্যক্ত বাড়ির সামনে এসে আমাদের নামিয়ে দিয়ে গেল। এইটাই আমার জন্মভিটা। এই বাড়িতেই আমার জীবনের 25টা বছর কেটেছে। কি হলো? দাঁড়িয়ে হা করে থাকলে কেন? ভেতরে চলো। ভেতরে যাবে? কত বছর বন্ধ হয়ে পড়ে আছে, ভেতরে যাওয়াটা কি ঠিক হবে? আরে চলোই না, খুলি তো, তারপর দেখা যাবে। যদি তেমন অগুছালো হয়, একদিন থাকবার মতন করে নেব। তোমার কি এত আগ্রহ বুঝি না বাবা। চলো দেখছি। বাড়িটার সামনে এগিয়ে গিয়ে পুরনো জং ধরা তালায় চাবি দিলাম। 2-1 বার জোরে মোড়া দিতেই তালাটা খুলে গেল।
দরজাটা ঠেলতেই দেখতে পেলাম অন্ধকারে ঘুমিয়ে থাকা আমার সেই পুরনো ঘরটাকে। ভেতরে অসম্ভব গুমোট আর একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। অনেক দিনের বন্ধ ঘরে যেমনটা হয়ে থাকে। ইলেকট্রিক লাইনটা কাটা, আলো জ্বলবে না। এখন বিকেল প্রায় শেষ হতে চলেছে, একটু পরেই অন্ধকার নামবে। মৈথিলি বলল, চলো আগে একটু বাজারে যাই, মোমবাতি আনতে হবে। ইলেকট্রিক তো নেই বলেই মনে হচ্ছে। আলো জেলে তারপর দেখা যাক বাকিটা কি করা যায়। বাজার শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আমরা বাজারের বাইরে দাঁড়িয়েছিলাম টোটো ধরবো বলে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবার পরেও যখন টোটো মিলল না, তখন মৈথিলি বলল, থাক, আর টোটোয় গিয়ে কাজ নেই, চলো আমরা হেঁটেই যাই। হেঁটে যাবে? অনেকটা রাস্তা। কোথায় অনেকটা রাস্তা? নদীর পাড় দিয়ে গেলে শর্টকাট হয় বলেছিলে না, সেটা দিয়েই চলো। সন্ধ্যাবেলা নদীর পাড় দিয়ে হেঁটে যেতে ভালোই লাগবে। না না, ওই রাস্তা দিয়ে যাওয়ার দরকার নেই, আমরা টোটোতেই যাই। আরে ধুর, তুমি না দিন দিন কেমন আনরোম্যান্টিক হয়ে যাচ্ছ। কতদিন এরকম খোলামেলা গ্রামে আসিনি, কালকেই তো চলে যাব। একটু ঘুরে দেখবো না তোমার গ্রাম? তাহলে এসেছে কিসের জন্য? চলো তো। মৈথিলির জেদের সঙ্গে আমি কোনোদিনও পারিনি, আজও পারবো না জানি, তাই অগত্যা হাঁটাই শুরু করলাম। গ্রামের বড় রাস্তা ছেড়ে আমরা নেমে এলাম নদীর পাড়ের কাঁচা রাস্তায়। সন্ধ্যা ততক্ষণে ঘনিয়ে এসেছে। অন্ধকারে কালো হয়ে আছে নদীর জল। বাতাসে একটা ঠান্ডা শীতল অনুভূতি। হালকা ঝোড়ো বাতাসটা অনেকক্ষণ ধরেই বয়ে চলেছে, বোধহয় ঝড় উঠতে পারে। হঠাৎ মৈথিলির চোখ পড়ল নদীর পাড়ের বকুল গাছটার দিকে। অন্ধকারের ভেতরেও সাদা বকুল ফুলগুলো বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। মৈথিলি দাঁড়িয়ে বলল, বাহ, এত সুন্দর বকুল ফুল! বকুল ফুল আমার ভীষণ প্রিয়। সে আর কিছু না বলে সেই গাছটার দিকে ছুটে গেল। আমি চেঁচিয়ে বললাম, মৈথিলি, মৈথিলি দাঁড়াও, যেও না, মৈথিলি শোনো। আমার ডাক সে যেন শুনতেই পেল না, ছুটে গেল গাছটার দিকে। আমি দূর থেকে তাকিয়ে দেখলাম মৈথিলি গাছটার কাছে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো চুপ করে। তারপর একটাও ফুল না কুড়িয়ে সেখান থেকে সোজা হেঁটে আমার কাছে চলে এলো। কি হলো, ফুল নিলে না যে? মৈথিলি কয়েক মুহূর্ত আমার মুখের দিকে তাকিয়ে কি যেন দেখল, তারপরে বলল, না, চলো। পুরো রাস্তায় মৈথিলি আর একটাও কথা বলল না। আমি মাঝে মাঝে এটা ওটা জিজ্ঞেস করছিলাম, তার উত্তরও কেবল হ্যাঁ আর নাতে দিল। কি হলো কে জানে। বাজার থেকে আমরা খাবার কিনে এনেছিলাম। বাড়ি ফিরে মোমবাতি ধরিয়ে আমি কাঠের একটা ছোট টুলের ওপর খাবারের প্যাকেটটা খুললাম। মৈথিলিকে বললাম, নাও শুরু করো। আমাকে অবাক করে মৈথিলি বলল, না না, এসব আমি খাই না, তুমি খাও। বলেই ও মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। আশ্চর্য, বিরিয়ানি মৈথিলির ভীষণ প্রিয়, ওর জন্যই এনেছি, আর এখন এইসব কি বলছে ও? আমি অবাক হলাম। রাতের বেলা ঘুমিয়ে আছি, হঠাৎ আমার হাতটা পাশে ঠেকতেই মনে হলো পাশে মৈথিলি নেই, খাটটা খালি। আমি চোখ মেলে দেখলাম সত্যিই পাশে মৈথিলি নেই। সামনে তাকিয়ে দেখলাম দরজাটা খোলা। মৈথিলি কি বাথরুমে যাবার জন্য বেরিয়েছে? কিন্তু তাহলে তো আমাকে ডাকতো। ও এমনিতেই ভীতু, একা একা এই নতুন জায়গায় ও তো এত রাতে বেরোবে না। লাফিয়ে উঠে বাইরে বেরোলাম। দেখলাম সামনের রাস্তা দিয়ে মৈথিলি নদীর দিকে হেঁটে যাচ্ছে। আমি ভয়ে শিউরে উঠলাম। মৈথিলি, মৈথিলি দাঁড়াও! আমি দৌড়ে গিয়ে মৈথিলিকে ধরে ফেললাম। আমি ছুঁয়ে দিতেই মৈথিলি অজ্ঞান হয়ে পড়ে গেল। রাতটা কোনো রকমে কাটিয়ে পরের দিনই মৈথিলিকে নিয়ে চলে এলাম শহরে। মৈথিলির আচার আচরণ, ওর কথাবার্তা সবকিছু বদলে গেছে এই কদিনে। ও প্রায় কিছুই বলে না এখন, সারাদিন গুম হয়ে বসে থাকে। কিছু বললে আমার মুখের দিকে কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে।
ওকে শহরের একজন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলাম। ডাক্তারবাবু ওকে ভালো করে দেখে বললেন, কোনো কারণে ও হয়তো ভীষণ মানসিক আঘাত পেয়েছে, সেখান থেকেই এরকমটা হচ্ছে। এছাড়া আমি তো আর তেমন কিছু দেখছি না। আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, সেগুলো করুন, আর কিছু মেডিসিন দিচ্ছি, সেগুলো খাওয়ান। টেস্টগুলো করানো হয়ে গেলে আবার আসুন, তখন দেখব। পরের দিন অফিস থেকে বাড়ি ফিরে মৈথিলীকে বাড়িতে কোথাও দেখতে পেলাম না। মৈথিলী, মৈথিলী, কোথায় তুমি? সব ঘর খুঁজেও যখন পেলাম না, তখন ভাবলাম ছাদের ওপরটা একবার দেখে আসি, হয়তো ছাদে গিয়ে থাকতে পারে। ছাদে গিয়ে দেখলাম কার্নিশের পাশে মৈথিলী খোলা চুলে দাঁড়িয়ে আছে। আমি ডাকলাম, মৈথিলী, তুমি এখন ছাদে কি করছো? মৈথিলী কিছু বলল না। আমি এগিয়ে গিয়ে ডাকলাম, মৈথিলী। মৈথিলী এবার আমার দিকে ঘুরল, তারপর বলল, আমি মৈথিলী নই, আমি নিশা। নিশা, তুমি? হ্যাঁ, হিসাব মেলাতে এলাম অনির্বাণ। তুমি তো তোমার জীবনটা গুছিয়ে নিয়েছো, বিয়ে করেছো, সংসার পেতেছো, শহরে থাকছো, তোমার সুখের জীবন। কিন্তু আমার জীবনটা যে ছারখার হয়ে গেল, তার দায় কে নেবে অরিন্দম? তার হিসেবটা কে মেটাবে অরিন্দম? আমার কথাটা একবার শোনো। গ্রামের সব মানুষ আমাদের সম্পর্কের বিরুদ্ধে গেল, কেউ মেনে নিল না, এমনকি আমার বাবা মাও না। তবু আমি সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম তোমার সঙ্গে ঘর বাঁধতে, পালিয়ে যেতে চেয়েছিলাম এই গ্রাম ছেড়ে অনেক দূরে। তুমি তো আমাকে কথা দিয়েছিলে। আমরা চলে যাব নিশা। যে গ্রামে দুজন নিষ্পাপ মানুষের ভালোবাসার কোনো মূল্য নেই, সেই গ্রামে আমরা থাকবো না। আমরা অনেক দূরে চলে যাব। দূরে কোথাও গিয়ে দুজনে মিলে একটা ছোট্ট সুখের ঘর বাঁধব। হ্যাঁ, আমিও তাই চাই। তবে আর দেরি করা চলবে না। গ্রামের লোক যেভাবে সবসময় আমাদের পেছনে পড়ে আছে, তাতে করে আমারও এই গ্রামে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কালই আমরা এই গ্রাম ছেড়ে পালিয়ে যাব। তুমি কাল ঠিক রাত 8টার সময় নদীর পাড়ের বকুল গাছটার নিচে এসে দাঁড়িও। আমার শহরে একটু কাজ আছে, সেটা মিটিয়ে আমি তোমার আর আমার জন্য বিয়ের সব জিনিসপত্র কিনে 8টার মধ্যে ওখানে চলে আসব। তারপর নদী পার হয়ে ওপার থেকে বাস ধরে সোজা হাওড়া স্টেশন। আমি বাড়ি থেকে পালিয়ে এসে তোমার জন্য অপেক্ষা করছিলাম অরিন্দম, কিন্তু তুমি এলে না। গ্রামেও ছড়িয়ে গেল আমার পালিয়ে যাওয়ার খবর। আমার আর বাড়ি ফিরে যাওয়ার কোনো উপায় রইল না। এদিকে তুমিও এলে না। তখন আমার কাছে শুধু একটাই পথ খোলা ছিল, মৃত্যু। গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলে পড়লাম ওই বকুল গাছের ডালে। সমস্ত কাজ সেরে আমি তোমার কাছে আসছিলাম নিশা। ট্রেন ধরবো বলে স্টেশনে অপেক্ষা করছিলাম। এমন সময় হঠাৎ আমাদের গ্রামের বিজনদার সঙ্গে দেখা। আরে কি ব্যাপার অরিন্দম, তুই এখানে বাড়ি ফিরছিস নাকি? হ্যাঁ। বাহ, ভালোই হলো। শোন না, আমিও বাড়ি ফিরছিলাম বুঝলি, হঠাৎ একটা আর্জেন্ট কাজ চলে এলো। তুই আমার একটা উপকার করবি ভাই? কি উপকার? আমি একটু ব্যস্ত কিন্তু এখন। আরে তেমন কিছুই না, এই অ্যাটাচিটা শুধু একটু আমার বাড়িতে পৌঁছে দিবি, তোর বৌদির কাছে। নে ধর, আমি তোর সাথে পরে কথা বলে নেব। হ্যাঁ। বিজনদা আমার হাতে অ্যাটাচিটা ধরিয়ে দিয়ে চলে গেল। আরে ওই তো অ্যাটাচিটা, এই ধরো ওকে, যেন পালাতে না পারে। ওই অ্যাটাচিতে ভর্তি ছিল আগ্নেয়াস্ত্র। উগ্রপন্থী সন্দেহে পুলিশ প্রমাণ সহ আমাকে ধরেছিল। 5 বছরের জেল হয়ে গেল। কারুর সঙ্গে দেখা করতে দেয়নি। 5 বছর পরে জেল থেকে বেরিয়ে আমি গ্রামেই ফিরে এসেছিলাম, কিন্তু গ্রামের লোক আমাকে প্রচণ্ড মারধর করে। তোমার মৃত্যু সংবাদ পাই। সেই যে আমি গ্রাম ছেড়ে চলে আসি, আর কখনো গ্রামে ফিরে যাইনি। আর মৈথিলীর আমার জীবনে জড়িয়ে যাওয়া, সে এক অন্য গল্প। তবে তুমি ভুল করেছ নিশা। মৃত্যু কোনো সমাধান হতে পারে না। কে বলেছে তোমার কাছে অন্য রাস্তা ছিল না? অনেক রাস্তা ছিল। সেদিন যদি তুমি আত্মহত্যার পথ বেছে না নিতে, তাহলে আজ হয়তো আমরা একসঙ্গেই থাকতাম। আমি জানতাম না এসব। এখন মনে হচ্ছে সত্যিই ভুল করেছি। ঠিক আছে, আমি তোমার স্ত্রীর শরীর ছেড়ে দিচ্ছি। আর আমি এই বকুল গাছে এতদিন তোমার জন্য অপেক্ষা করছিলাম। আজ চলে যাচ্ছি চিরকালের মতো। ভালো থেকো অরিন্দম।
আর তোমার মৈথিলীকেও ভালো রেখো। চলি। মৈথিলি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। দেখলাম একটা আলোর বৃত্ত ওর শরীরের ভেতর থেকে বেরিয়ে কালো আকাশের বুকে ধীরে ধীরে মিলিয়ে গেল।